একজন দার্শনিক বলছে, এত নরম জীবে গরম কথা বের হয় কি করে? একটা হয়ে গেল। 2 নম্বর বলছে, এটা তুমি কি বানাতে চাও, ডাস্টবিন না ফুলদানি? ফুলদানি যদি বানাও সত্য কথা বলো, তেলাওয়াত করো, আর ডাস্টবিন যদি বানাও তো খিস্তি করো, মিথ্যা কথা বলো, মিথ্যা সাক্ষী দাও, হয়ে যাবে ডাস্টবিন। 2টা হলো। 3 নম্বর বলছে, তোমার জীব যতই নরম হোক, 32টা মিলিটারির মাঝে আছে, ও 32টা সেনার মাঝে আছে, আর 4টা সিআইডি আছে ওর চারদিকে, আর 2টো সিবিআই তার সামনে রয়েছে। এতগুলোর মাঝে তাকে রাখা হয়েছে জীবকে, আর মাথাটা হলো এটা সুপ্রিম কোর্ট, তোমার গোটা বডির বিচার চালাচ্ছে সে রয়েছে ওপরে। এতগুলির ভিতরে তুমি মিথ্যা কথাটা বার করছো কি করে? তোমার বিবেক একবার তোমাকে কিল মারে না যে এই বেঈমান ওটা বলিস না, এটা তুই ভুল বললি? তোর বিবেকই তোকে মারবে, আর তোর চোখ বলবে আমি তো ওরকম দেখিনি, তো বললে কেন? চোখ সন্দেহ করবে, তোকেই সন্দেহ করবে যে আমি দেখলাম ও ওকে মেরেছে, আসলে দেখেইনি, মারেও নি, মিথ্যা বলবে। কান তখন বলবে এ কথা তো শুনিনি কোনোদিন, কোন জালেমের কাল্লায় পড়েছি। তখন নাক বলবে আমিও তো নিঃশ্বাস লিওকে বাঁচিয়ে রেখেছি, এ বেঈমানকে রে। সবাই আফসোস করবে। তাহলে তোমার চরিত্র কোথায়? একটা ছোট্ট উদাহরণ দিব, আপনাদের ভুল কি মোড়ে। একটা টোটোর সঙ্গে একটা বড় এলপি গাড়িতে লেগে গিয়েছে। দোষ টোটোওয়ালা। যদি কোনো টোটোওয়ালা আছেন আপনাদের হাত পা ধরে মাপ চেয়ে নিচ্ছি, কিছু মনে করিয়েন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আগে বিবেক মেরে দেয়, তারপর টোটো কেনার পয়সা দেয়। ওরা জীবনে রাস্তার এক সাইডে যাবে না, মাঝে যাবে। খালি দুবাইয়ের প্যাসেঞ্জার পেলে চাপিয়ে নেবে, নিশ্চিত বলবে তুই বস, এবার উড়বে আমার টোটো। মাঝে ছাড়া সাইডে যাবে না। এদের এত চরিত্র এত নোংরা হয়ে গেছে টোটোওয়ালাদের। এবার গাড়িটা ছিল কলকাতা, সে বিচারা মেদিনীপুরের ড্রাইভার, খুব মনোযোগ। এই কথাটা শুনলে আমার 1ম নম্বরটা বুঝে আসবে, খুব মনোযোগ। তো এবারে একটু লেগে গিয়ে টোটো একটু তুবড়ে গেছে, তাড়াতাড়ি করে নেমে কলার ধরে নামিয়ে 2টা এখানে মেরেই দিয়েছে। বদমাস, জানিস তুই, কিন্তু সব দোষ টোটোওয়ালার। ও বিচারা কোথা মেদিনীপুর থেকে এসে জানের ভয়ে থরথর করে কাঁপছে যে আর কেউ মারবে নাকি। ভাই লেগে গেছে, ভাই লেগে টাকা ভাই 2-4 দিয়ে ওর কাছে পকেটে 3-4 হাজার যা ছিল কেড়ে করে নিয়ে থাপ্পড় দিয়ে মেরে ছেড়ে দিল। কিন্তু আর জানা নাই যে ওটা একটা বড় কোম্পানির গাড়ি, বিশাল বড় কোম্পানির প্রেস্টিজে লেগেছে। একদম লালবাজার থানাতে ঠুঁকে কেস মেরেছে, 42 লাখ টাকা ছিনতাই, আর 98 লাখ টাকার মালকে পুড়িয়ে দেওয়া, আরও কিছু করে দিয়ে দিয়েছে একদম ওপর থেকে। তারপর করণদিঘি থানাতে ফোন আসছে রাত 12টায়, আসামি তোল, নাইলে তোর চাকরি যাবে। রাত 12টায় যখন পুলিশ তুলে নিয়ে গেছে টোটোওয়ালাকে, ও ভাবছে যে কেউ হয়তো আবার প্যাসেঞ্জার এলো নাকি, টোটো লাগবে, তাই বলছে হ্যাঁ তো টোটো সহ আয় তুমি। যেই বেরিয়েছে দেখছে বড়বাবু, তখন জোরে ঢোকিয়েছে, স্যার কি বলছেন? থানাতে তারপরে ভেজাল চুকবে। দেখছে ড্রাইভারটা বসে, তখন ও বুঝে নিয়েছে যে আজকে সোমবার নয়, আজ বুধবার, ওর বারেরও গোলমাল ছিল। যখন বড়বাবু বলছে মেরেছিলি, কিন্তু যখন এইখানে মেরেছে, ওর কণ্ঠস্বরটা ছিল ষাঁড়ের মতো, মারো কি মনে করেছিস, কিন্তু ওই থানার ভিতরে কিরম করছে না। এসপি বলছে বল না বো, তেমন কেন করছিস তুই? আল্লাহ বলছেন ওয়াইদা কুলতুম ফাদিলু, যখন তুমি আদালতের চাপে পড়েছো, কণ্ঠস্বর তোমার মিহি হয়ে গেছে, এদেরকে যখন তুমি মাথায় রাখো না, তখন তুমি ষাঁড়ের মতো চিল্লিয়েছ। একদিকে এসপি, একদিকে এসটিও ডিএম, আর একদিকে কোম্পানি, আবার লালবাজার পুলিশে, থানার পুলিশ, বড়বাবু, আইসি, ওসি সব আছে, তখন তোমার সুর মিহি হয়ে গেছে। একটা কঠিন দিনের আদালত যখন চলবে, তুমি কার ঘাড়ে ধরেছ, কাকে থাপ্পড় মেরেছ, এই বিচার যখন হবে, তখন কঠিন কিয়ামতের দিনে তোমাকে আদালতে
হবে, উচ্চ কণ্ঠে জবাব দিতে হবে। এর জন্য আমার রব বলছেন ওয়াইদা কুলতুম ফাদিলু, যখন তুমি কোনো কথা বলবে তো ইনসাফের সঙ্গে বলো। ওয়ালাউ কানা দা কুরবা, যদিও তোমার নিকট আত্মীয় হয়। অতএব যদি ওই রহমতের ছায়াতে আল্লাহর বানানোর এসিতে যদি সময়টা কিয়ামতের কাটাতে চায়, তা এক নম্বর কাজ হবে পৃথিবীর বুকে ন্যায় বিচার করা। ওটা কার রে? ওটা তোর? তো তুই যে একবার বসে আছিস এবার আলিফ লাম মিমের মতো, তোর হিলা টিলা নাই, আর দুনিয়ার লোক ফেলে গেছে ওর যে এই দিককার ঠ্যাংটা লম্বা, তোকে হুঁশ আছে? হ্যাঁ, তুই আবার রেকর্ড করতে এসেছিস যে আমার লেগে উল্টা পাল্টা রেকর্ড করে বলবি যে মুলবি এগুলো বলেছিল? হ্যাঁ, এই দিকটা লম্বা হয়ে আছে আর ওই দিকে আত্মীয় পড়ছে, আর কিছু বেহুঁশ লোক হাঁটছে তো চাদর করে ফেলেই দিছে, দেখে নি। জি, আর পানি খাই। হ্যাঁ, একটা বিচার বলি, আমি বাদশাটার নামটা ভুলে গেলাম, বহুত দিন আগে এগুলো আমার জানা। তখন আমি মাদ্রাসা পড়ার সন্তান, তাও অল্প বয়সের, মনে রাখা ঠিক ছিল, তাও ভুলে গেছি। এক বাদশাহ গিয়েছে হরিণ শিকার করতে, ঘটনা সত্য। তো বাদশাহী জামানা, সম্ভাব্য ঘটনাটা আফগানিস্তানের। তো হরিণ শিকার করবে জঙ্গলে গিয়ে, ও একদম হরিণটাকে খেয়াল করেছে যে এই জায়গায় মারবো হরিণের, তো হরিণ একদম স্পট হয়ে যাবে। আর এই জায়গাটা এমন একটা জায়গা যে এখানে যদি কারো আঘাত পায় তো স্পট হয়ে যাবে। খুব দামি তীর এইভাবে ধরে নিশান করে ছাড়বে, ছাড়বে মানে ছেড়েছে, আর হরিণটা তরফ করে লাফিয়ে গিয়েছে। হরিণের গায়ে লাগলো না। নদীর ধারে এক বুড়ি এমনি করে করে কাপড় কাটছে, আর ওর ছোট ছেলেটা বিধবা, একাই, ওই বাচ্চাটাই ওর সম্পদ। মায়ের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনগুন করে কাঁদছে, রুটি লিব মার। গরিবের ছেলে ভোকে জ্বালায় কাঁদছে, আর বলছে বেটা কাপড় সাফ করি তোমাকে দিব। তীরটা গিয়ে ছেলেটার এখানে লেগেছে, সঙ্গে সঙ্গে পড়ে গেল, স্পট হয়ে গেল, মারা গেল। বুড়ি লাশ কোলে নিল, সিধা কাজীর কাছে। কাজী, আমার ছেলে লাশ হয়ে গেছে, স্বামী নাই, আমি বিধবা, এই সন্তানটা মুখ পানে তাকে আমার জীবনের আনন্দ আর হাসি। ছেলেটাও চলে গেল। কাজী, আপনাকে বিচার করে দিতে হবে। কাজী বলল কে? বাদশা বলছে আমি। কত ন্যায় কথা বলনেওয়ালা ছিল, যদিও গদির বাদশা, তিনি বলছেন এটা আমার দ্বারা হয়ে গেছে। কাজী বলল ঠিক আছে, আজকে তো রবিবার, কালকে সোমবার বাদ দিয়ে মঙ্গলবার আসো, তোমাদের ন্যায় বিচার বুঝিয়ে দেওয়া হবে। ঠিক মঙ্গলবার বাদশা ঘোড়ার উপরে সওয়ার হয়ে সেই তীর আর সেই ধনুক নিয়ে এসে একদম কাঠগোড়ায় দাঁড়িয়েছে। বুড়ি আর একদিকে দাঁড়িয়েছে। ছেলে তার দাফন হয়ে গেছে, ছেলে আর এ জগতে নাই, বারসা খেয়ে চলে গেছেন। এবার কাজী বলছে মা, এটাই কি তোমার মুজরিম যে তোমার উপরে জুলুম করেছে, এটা কি সেই বাদশা? বলে হ্যাঁ। বাদশাকে জিজ্ঞেস করছে তুমি কি ওর ছেলেকে মেরেছ? উনি তখন বলছেন না, আমি তো ছেলেকে মারবো বলে তীর ছুড়িনি কাজী সাহেব, আমি তীরটা ছুঁড়েছিলাম হরিণ মারবো বলে, কিন্তু হরিণটা তরফ করে চলে গেছে আর ছেলেটাকে গিয়ে তীরটা লেগেছে। তখন আজ কাজী বলছে তুমি যে হরিণ মারবে, একটা পশু মারবে, সে পালাতেও পারে কিংবা তোমার লক্ষ্য ভ্রষ্ট হতে পারে। তীরটা কত দূর যাবে সেদিকে কেউ আছে কিনা, কারো বিপদ ঘটবে কিনা, এটা কি তোমার ভাবার ছিল না? তুমি তীরটা কেন ছেড়েছ? তোমাকে দেখতে হতো ওদিকে আর কেউ আছে কিনা নদীর ধারে, তাহলে তুমি তা না দেখেও এমন অন্যায় করেছ। এর জন্য আমি ফয়সালা দিলাম, জাল্লাদ এই বুড়ির সামনে তুমি তার ন্যায় বিচারকে পাইয়ে দাও, তার গর্দনকে এখান থেকে উড়িয়ে দাও। স্বয়ং বাদশার বিচার হচ্ছে। বাদশা তখন তীরটা
হাতের কাছে এইভাবে ধরে রেখেছিল, এইভাবে কাজীর দিকে করে বলছে, কাজী যদি তুমি আজকে ন্যায় বিচার না করতে, আজ আমি বিচার নিতে এসেছি, আমি আমার ফাইসালা শুনতে এসেছি, তারপরও তীর এনেছিলাম কেন? যদি আজকে এই বাদশাহী গদিতে তোমার দ্বারা ন্যায় বিচার না হতো, তো তীরের আর একটা ফলা দিয়ে তোমার বুককে আমি তোড়ফড় করে দিতাম। আলহামদুলিল্লাহ তুমি ন্যায় বিচার করেছো, আমি পৃথিবী থেকে মরে যাই এটা আমার দুঃখ নয়, কিন্তু আল্লাহর বিচার শরীয়ত কায়েম থাক। জাল্লাদ রেডি হয়ে গেল। তখন বুড়িমা বলছে, কাজী সাহেব বাদশাকে কি বাঁচানোর কোনো উপায় আছে নাকি? বুড়ি তো আর দেখতে পারছে না আমার সামনে কাটা হবে। তখন বলছে, আছে, একমাত্র আপনি যদি মাফ করেন তো মাফ হবে। বুড়ি বলল, বাদশাহ আর কাজী সাহেব আমার একটা কোলের সন্তান চলে গেছে, যাক আমি ওকে অন্তর থেকে মাফ করে দিলাম, আর কতল করিয়েন না। ন্যায় বিচার যে নিতে পারে এরকম বাদশা টিকে থাকলে দেশও ঠিক চলবে। তখন বাদশা কাঠগোড়া থেকে নেমে বুড়িটাকে কোলে তুলে নিয়ে বলল, মা তোমার তো একটা সন্তান চলে গেছে, আমাকে কি তোমার সন্তান মনে হয় না? তাহলে বাকি জীবনটা আমার কাছে তুমি কাটিয়ে দাও।